আচ্ছা, আজকে আগের দিন যে অঙ্কগুলো হচ্ছিল তারই পর থেকে হবে। দেখ, লাস্ট যে অঙ্কটা করিয়েছি তারপরের প্রবলেমটা লেখ। আচ্ছা, এখানে লেখ যে a from r to r be continuous on r, ঠিক আছে, গোটা r এর মধ্যে কন্টিনিউয়াস, and there exists c belongs to r, there exists c belongs to r such that f of c equals to 0, sorry, f of c greater than mu, f of c greater than mu, ঠিক আছে। prove that there exists a neighborhood, there exists a neighborhood u of c, নেইবারহুডটার নাম ইউ দিয়েছে, কিছু করার নেই, যা দিয়েছে দিতে। তো ইউ অফ সি such that কি বলছে দেখ, f of x greater than mu হবে for all x belongs to u। কোয়েশ্চেনটা এরকম, এফটা হচ্ছে একটা আর থেকে আর একটা ম্যাপিং, এবং সেখানে একটা সি পয়েন্ট, মানে সেটা কন্টিনিউয়াস অন আর বলেছে, এবং একটা সি পয়েন্ট বলে দিয়েছে যে সি পয়েন্টে এফ সিটা নিউ একটা ফিক্সড নাম্বার, ফিক্সড রিয়েল নাম্বার তার থেকে বড়। তাহলে বলছে এমন একটা নেবারহুড অবশ্যই পাবো যেই নেবারহুডের মধ্যে থাকা সমস্ত এক্স এর জন্য, সেই নেবারহুডের মধ্যে থেকে সমস্ত এক্স যদি নিই, ঠিক আছে, নেবারহুডটা অবশ্যই সি এর নেবারহুড হবে, সেই সি এর নেবারহুড থেকে একটা যে কোনো এক্স নিলে সেই এফ এক্সটা কিন্তু মিউ এর থেকে বড় হবে, এটা বলছে। ঠিক আছে, তাহলে দেখ কি করে এটা সলভ করবে। তাহলে ফার্স্টে লেখ এখানটাতে যে তোর এফ অফ আর থেকে আর, এটা হচ্ছে কন্টিনিউয়াস অন আর, ঠিক আছে। সিন্স, যে কন্ডিশনটা দিয়েছে সেটা আগে লিখি, সিন্স এফ এক্স সেটা হচ্ছে মিউ এর থেকে বড়, না দাঁড়া দাঁড়া, এফ এক্স না, এফ সিটা মিউ এর থেকে বড়, এফ সি গ্রেটার দ্যান মিউ, ঠিক আছে। এফ সি গ্রেটার দ্যান মিউ, উই টেক এপসাইলন ইকুয়ালস টু, এফ সিটা যেহেতু বড় তাহলে এফ সি মাইনাস মিউ করলে সেটা পজিটিভ হবে, এফ সি মাইনাস মিউ করলে সেটা পজিটিভ হবে, তাহলে এফ সি মাইনাস মিউ হুইচ ইজ গ্রেটার দ্যান জিরো, এটাকে আমি এপসাইলন ধরে নিচ্ছি। নাও এফ ইজ কন্টিনিউয়াস অন আর বলেছে, এফ ইজ কন্টিনিউয়াস অন আর, গোটা আর রিজিয়নে কন্টিনিউয়াস, তাহলে কার উপর কন্টিনিউয়াস, আর রিজিয়নে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সি পয়েন্টেও সে কন্টিনিউয়াস সি। হুম, তাহলে সি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এখানে রাখ, দেয়ারফোর এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস এর ডেফিনিশন কি হবে, তাহলে কন্টিনিউটি হওয়ার দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু, কি লিখবো, করেসপন্ডিং টু অ্যাবাভ এপসাইলন, করেসপন্ডিং টু অ্যাভাব এপসাইলন বা অ্যাভাব চোজেন এপসাইলন গ্রেটার দ্যান জিরো, দেয়ার এক্সিস্ট একটা ডেল্টা গ্রেটার দ্যান জিরো পাবো, সাচ দ্যাট mod of fx minus f of c less than epsilon for all x belongs to n c ডেল্টা। ঠিক আছে, ইন্টারসেকশন আর আর লেখার কোনো প্রয়োজন নেই, কারণ একটা রিজিয়নের সঙ্গে যদি আর এর ইন্টারসেকশন করা হয় তাহলে ছোট সেটটাই হবে, যে কোনো সেটই আর এর সাবসেট, আরটা হচ্ছে এখানে ইউনিভার্সাল সেট, তাই যদি আর এর ইন্টারসেকশন লিখিস আর না লিখিস একই ব্যাপার, তাও লিখলাম। দিস ইমপ্লাইজ mod of fx মাইনাস এফ অফ সি, এপসাইলনের ভ্যালু হচ্ছে এফসি মাইনাস এপসাইলন, সরি এফসি মাইনাস মিউ, এফসি মাইনাস মিউ, ঠিক আছে। এক কাজ করে এখানে এফসি মাইনাস মিউটা না লিখে এখানে এপসাইলন দিয়ে ভেঙে দিলেই ভালো হতো একবারে, তারপর ভ্যালুটা বসালে সুবিধা হবে, নাহলে আবার মাইনাস এপসাইলন
একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, করে ফেললে না কাটতে চাইলে কাটিস না। fx minus fc less than epsilon for all x belongs to nc delta, ঠিক আছে। this implies epsilon, তাহলে এখানে কত হচ্ছে, fc minus epsilon less than x less than epsilon minus fc for all x belongs to nc তাহলে delta। এক্সট্রা যোগ করেছেন, এখানে প্লাস হবে তো? কোন জায়গাটা বলতো? ওই তো লেস দেন এপসাইলন প্লাস। এফসি প্লাস এপসাইলনই হতো, তো এখানে হচ্ছে তোর এফসি এপসাইলনের ভ্যালু বসালে মাইনাস এফসি প্লাস মিউ লেস দেন এফ এক্স লেস দেন এফ সি মাইনাস মিউ প্লাস এফ অফ সি, তো কেটে গেল, এখান থেকে কেটে গেল, ফর অল এক্স বিলংস টু এনসি ডেল্টা। তাহলে কি পড়ে থাকলো, মিউ লেস দেন এফ এক্স লেস দেন মাইনাস মিউ পড়ে থাকছে ফর অল এক্স বিলংস টু এন সি ডেল্টা, ঠিক আছে। আমাদের দেখাতে পাচ্ছি এফ এক্স টা গ্রেটার দেন মিউ এখানে হবে। এপসাইলন প্লাস এফসি করলে তো এটা আসছে না, তার রাইট সাইডটা তো কাটবেই না। রাইট সাইডেরটা তো পারবে না তো। মাইনাস মিউটা তো এদিকে হবে না। ও এখানটা তাহলে টু এফ সি মাইনাস মিউ হচ্ছে, তাই তো, টু এফ সি মাইনাস মিউ। ওকে, তো আমাদের ওদিকটা দরকারও নেই, আমাদের দিয়েছে হচ্ছে শুধুমাত্র এই পোর্শনটা, ঠিক আছে। এফ এক্স গ্রেটার দেন মিউ এর পোর্শনটা দিয়েছে, তাহলে দিস ইমপ্লাইস এফ এক্স গ্রেটার দেন মিউ ফর অল এক্স বিলংস টু ইউ, where u ইকুয়ালস টু এনসি ডেল্টা। ইউটাই হচ্ছে সেই নেবারহুডটা, অ্যাটলিস্ট একটা নেবারহুড পাবো বলেছিলাম, সেই নেবারহুডটাই হচ্ছে এনসি ডেল্টাটা, যেটার জন্য তোর এফেক্টস গুলো মিউ এর থেকে বড় হবে। বুঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপর আচ্ছা, এর পরের অঙ্কটা দেখ এবার, সবার হয়েছে তো? চেঞ্জ হ্যাঁ করলাম স্যার। তাহলে। আচ্ছা এবার লেখ নেক্সট প্রবলেম। a from r to r দ্বারা f from r to r, এই কথাটা কেটে দেয়, এই কথাটা নেই, দরকার নেই। f from r to r and be a function লিখে রাখ, শুধু be a function, f এর ডেফিনিশনটা দেওয়া নেই। be a function and z f একটা জাস্ট সেট ডিফাইন করেছে এরকম ভাবে, z f বলে, ঠিক আছে। z f টা কিরকম দিয়েছে, z f ইকুয়ালস টু x বিলংস টু r such that fx ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যে যে পয়েন্টে fx এর ভ্যালুটা জিরো হবে সেই সেই পয়েন্ট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি করেছে, দিস ইজ কল্ড zf। ওকে, এইবার দেখ নেক্সট কোশ্চেনটাকে বলছে গিভ এক্সাম্পল অফ এ ফাংশন, ফাংশনটা নিজেকেই বলতে বলছে, এক্সাম্পল অফ এ ফাংশন if continuous on r such that দুটো কোয়েশ্চেন একসঙ্গে দিয়েছে, এক নম্বর দিয়ে বলছে zf is bounded enumerable set, ঠিক আছে, বাউন্ডেড ইনিউমারেবল সেট। আর দু নম্বর বলছে zf is unbounded enumerable set।
একবার বলছে zx এমন ভাবে ফাংশনটা চুজ করতে যেখানে তোর zf টা যেটা হবে সেটা হচ্ছে বাউন্ডেড হবে কিন্তু ইনইউমারেবল হবে, আর একটা হচ্ছে আনবাউন্ডেড হবে এবং ইনইউমারেবল হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেমটা। স্টার্ট কর। তাহলে এফ একটা ফাংশন ডিফাইন করবে, আর জেড এফ আর কিছুই না, জেড এফ হচ্ছে এফ ফাংশন, যেখানে যেখানে জিরো ভ্যালু নিচ্ছে সেই পয়েন্ট গুলোর সেটটা কালেকশনটাই হচ্ছে জেড এফ। ওকে, তাহলে আমি ফাংশনটাকে ডিফাইন করছি। লেট এক নম্বরেরটার জন্য লেট এফ ফ্রম আর টু আর be defined by fx। fx equals to হচ্ছে একবার নিচ্ছি x sin 1 by x, আর একটা হচ্ছে 0। এটা হচ্ছে if x equals not equals to 0, আর এটা হচ্ছে if x equals to 0 তে। এরকম আমি ফাংশনটা ডিফাইন করলাম। ঠিক আছে, এইবার আমাকে বল এফ ফাংশনটা প্রথম কথা কি কি চেয়েছে একটু দেখে নি। বলেছে হচ্ছে এফ বি এ ফাংশন এন্ড জেড এফ ইকুয়ালস টু দিস, গিভ এক্সাম্পল অফ এ ফাংশন এফ কন্টিনিউয়াস অন আর, গোটা আর রিজিয়নে কন্টিনিউয়াস দেখাতে বলেছে, আর মানে হবে এরকম ফাংশন নিতে বলেছে। এবার আমাকে বল এফ ফাংশনটা কন্টিনিউয়াস কিনা বল। এফ ফাংশনটা হ্যাঁ স্যার, কন্টিনিউয়াস এর পাশে কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস ফাংশন, বিকজ ফাংশনটা এক্স সাইন 1 বাই এক্স এর ক্ষেত্রে তো কন্টিনিউয়াস, সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। এক্স নট ইকুয়াল টু 0 হলে কন্টিনিউয়াস ফাংশনটা, কারণ এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য ফাংশনটার ভ্যালু সবসময় সেম, সেটা কন্টিনিউয়াস। কিন্তু এক্স নট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা ভেঙে দেওয়া আছে এখানে, তাই এক্স ইকুয়াল টু 0টা যদি কন্টিনিউয়াস হয় তাহলে সমস্ত পয়েন্টেই কন্টিনিউয়াস, বাকিগুলো তো অলরেডি কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে দিই যে হিয়ার এফ ইজ কন্টিনিউয়াস অন আর -0 লিখলে লিখতে পারিস। অলসো লিমিট x টেন্স টু 0, এফ এক্স এর লিমিট কত হয়? 0 হবে স্যার। 0ই লিমিট হবে। x টেন্ডস টু 0, এক্সট্রা 0 আর sin 1 হচ্ছে হ্যাঁ, বাউন্ডেড ফাংশন। sin x ইকুয়ালস টু হচ্ছে 0 সিন্স লিমিট x tends to 0, x equals to 0, and sin 1 by x is bounded. তাই টোটাল প্রোডাক্ট লিমিটটা 0তেই যাবে এবং 0টা হচ্ছে f0 এর ভ্যালু, তাহলে কন্টিনিউটি প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে। f0টাও তো কত, f0টাও তো 0ই, তাই কন্টিনিউটি প্রপার্টি স্যাটিসফাই করছে। দেয়ারফর f is continuous at x equals to 0, hence আর মাইনাস 0তে কন্টিনিউয়াস হয়েই ছিল, আর এখানে x equal to 0 তো হয়ে গেল, যেটাতে অসুবিধা হতে পারতো কিন্তু সেটাতেও কন্টিনিউয়াস হলো। hence f is কন্টিনিউয়াস অন আর। তার মানে প্রপার্টি হিসাবে যেভাবে ফাংশনটা চুজ করতে বলেছে আমরা আর থেকে আর এবং কন্টিনিউয়াস অন আর এরকম ফাংশন চুজ করলাম। এবার দেখতে হবে তার জেড এফ টা কত, তার জেড এফ টা আমাদের বার করতে হবে। নাও এফ এক্স ইকুয়ালস টু 0, সেটা কি ইমপ্লাই করছে, এক্স সাইন 1/x ইকুয়ালস টু 0, সেটা কখন কখন হতে পারে বল, সেটা কখন সম্ভব এক্স সাইন 1/x টা 0 হলে? তাহলে তো আইদার x equals to 0 or sin 1 by x equals to 0. সাইন 1/x টা 0, তার মানে আইদার x equals to 0 or sin 1/x equal to 0। তার মানে sin 1/x equal to 0 কখন হবে? তো sin x equals to 0 মানে x equals to n পাই, তার মানে এখানে 1 হুম, by x equals to n পাই, তাহলে x equals to 1 by n পাই, n belongs to z। এক্স্যাক্টলি, আবার তাহলে z আইদার minus x 0 করতে equal to হবে। 0
or তাহলে 1/x equals to হচ্ছে n পাই। n এর ভ্যালুটা কত? n belongs to z, অবভিয়াসলি এখানে n টা নট ইকুয়াল টু 0, তাই তো? কারণ n এর ভ্যালু তো 0 জেড হলে মাইনাস 0 করে দিতে হবে। হ্যাঁ, কারণ 0 হলে তখন 1/n পাই করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তার মানে কিন্তু 0 ভ্যালুটা থাকছে x এর, তাছাড়াও x ইকুয়াল টু 0 আর x ইকুয়ালস টু হচ্ছে 1/n পাই পাচ্ছি, যেখানে n belongs to z minus 0. Therefore এই প্রবলেমটা বেশ ভালো টাইপের একটা ছিল, মানে অন্য টাইপের। তো zf this is equals to সেই সমস্ত x belongs to r গুলো এখানে থাকবে, যার জন্য fx টা 0 হবে। অর্থাৎ fx এর যে কার্ভটা যে পয়েন্টে তোর x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে আলটিমেটলি জিওমেট্রিক্যালি, সেই সেটটাই হচ্ছে zf। this equals to তাহলে x belongs to r, তো fx equal to 0 হলে কি কি হবে? x এর ভ্যালু তাহলে 0 হতে পারে অথবা 1/n পাই হতে পারে। তাহলে এরকম ভাবে লিখতে পারিস চাইলে 1/n পাই, বা এভাবেও তুই লিখতে পারিস। এরকম না করে ভেঙে লিখতে পারিস যে কত হবে বল, এখানে হচ্ছে তোর -1/3 পাই, কমা -1/2 পাই, -1/পাই, কমা 0, এই জিরোটা এখানে যে জিরোটা রয়েছে জিরোটা থাকছে এখানে, কমা 1/পাই, দুটো লিখে দিই, আর 1/2 পাই, 1/3 পাই। তো এটা যদি কাউন্ট করতে পারবি, একটা কাউন্টেবল সেট, এটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বারের সেটের ন্যাচারাল নাম্বারের সঙ্গে এর কিন্তু একটা 1-to-1 করেসপন্ডেন্স রয়েছে, ইনফ্যাক্ট একটা মানে যেটাকে বলি বাইজেক্টিভ ম্যাপিং রয়েছে, ঠিক আছে? সেটা ডিফাইন করতে পারবো। তাই এটা কিন্তু একটা ইনিউমারেবল সেট, কিন্তু বাউন্ডেড। এটা বাউন্ডেড সেট তো না আনবাউন্ডেড সেট বল? সেটটা বাউন্ডেড নাকি আনবাউন্ডেড? এখানে যে সেটটা লেখা হলো হ্যাঁ স্যার, 1/π থেকে -1/π এর মধ্যে মানগুলো আছে। এটা বাউন্ডেড সেট অবভিয়াসলি, ঠিক আছে? কারণ না দেখ এখানে জিরোটা মিডিল পয়েন্ট এসে রয়েছে, এখানে আমি একটু ছবিটা আঁকলে যেটা বললো ঠিকই বলেছে একদম, সেটা হচ্ছে জিরোটা মিডিল পয়েন্ট থাকছে, এখানে থাকছে হচ্ছে -1/পাই, এখানে থাকছে হচ্ছে 1/পাই। এবার এরপর আমি যতই যা ভ্যালু গুলো লিখছি সেগুলো কিন্তু এর মাঝে, যেমন -1/2 পাই করলে এটা কিন্তু -1/2 পাই, +2 পাই করবি এটা 2 পাই, 1/3 পাই করবি, ধর 3 পাই করতে চাইছিস, দেন 3 পাই কিন্তু এর ভিতরে পড়বে কোথাও একটা, এরকম জায়গায় 1/3 পাই পড়লো, 4 পাই এই 0 থেকে 2 পাই এর একদম ঠিক মিডিল পয়েন্ট এসে 4 পাইটা পড়বে। এরভাবে করতে করতে জিরোর দিকে যাচ্ছে, এরকম করতে করতে ডান দিক থেকে এটা জিরোর দিকে আসছে, আর এদিকে বাদিক থেকে জিরোর দিকে আসছে, কিন্তু বাউন্ডারি হিসাবে -1/পাই থেকে পাই পর্যন্ত হয়ে রয়েছে, ইনফ্যাক্ট ক্লোজড, ঠিক আছে? কিন্তু ইন্টারভেল আমরা বলবো না, বিকজ এখানে ছেড়ে ছেড়ে ভ্যালু রয়েছে, ডিসক্রিট ভ্যালু রয়েছে, কন্টিনিউয়াস ভ্যালু নেই, তাই ইন্টারভেল বলছি না ঠিকই, কিন্তু এটা কিন্তু বাউন্ডেড অবভিয়াসলি, ঠিক আছে? এরকম করতে করতে যাচ্ছে। তো এখানে কিন্তু -1/পাই পরের মানে ছোট কোনো ভ্যালু নেই, এটার 1/পাই এর কোনো বড় ভ্যালু নেই, ওকে? তো অবভিয়াসলি সেটটা বাউন্ডেড। তাহলে therefore ZF is bounded enumerable set। যদি লিখতেই চাস সেটা লিখতে পারিস, where supremum of ZF, কারণ বাউন্ডেড যখন বলছিস তখন লিখে দিতে পারিস supremum of ZF equals to 1/পাই, and infimum of ZF equals to -1/পাই। একদম এরকম ভাবে লিখবি, কোনো কাটার দেওয়ার জায়গা থাকবে, পুরো একদম ডিটেলসে বলা হয়ে গেল এখানে। এটাও এই মানে কি বলে সংখ্যা রেখাটাও দিয়ে দিতে পারিস, ঠিক আছে? পরের যে কোয়েশ্চেনটা দিয়েছে এর সঙ্গে, সেটা হচ্ছে এমন একটা ফাংশন ডিফাইন মানে করতে বলছে যেখানে তোর জেড টা কিন্তু ইনিউমারেবল থাকবে ঠিকই, কিন্তু বাউন্ডেড থাকবে না, আনবাউন্ডেড হবে, ঠিক আছে? আনবাউন্ডেড বলতে পারে যে কোনো একদিকে আনবাউন্ডেড হতে পারে, দুই দিকে আনবাউন্ডেড হতে পারে, যা খুশি, কিন্তু আনবাউন্ডেড হবে, ওকে? তাহলে সেটা কি রকম কোন সেটটা হবে বল? কিরকম ভাবে ফাংশনটা নেওয়া যেতে পারে? এটা কিন্তু নেওয়া সহজ, একটু ভেবে বল যদি ভাবতে পারিস।
বেশি জটিল কিছু ভাবতে হবে না, সহজেই ভাবতে পারবি এটাতে। একটা কন্টিনিউয়াস ফাংশনের উদাহরণ দিতে হবে যার এফ(x) = 0 হওয়ার যে পয়েন্ট গুলো সেগুলো কালেকশনটা ইনিউমারেবল সেট হবে। বল। স্যার x sin x আর 0। আচ্ছা, x sin x এবং 0 কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আরো সোজা করছি, সেটাকে sin x কর, sin x, শুধু sin x, টাও বাদ দিয়ে দে। ঠিক আছে, sin x কর, তাহলেই হয়ে যাবে। x sin x করলে প্রবলেম আছে কি কোথাও? x sin x করলেও হবে, কিন্তু দরকার নেই, তুই sin x দাও, x sin x তো করতে পারিস। আর এটা চেঞ্জ করছি ওইদিকে, সেটা হচ্ছে 2 নম্বর। ঠিকঠাকই যাচ্ছে, sin x বললেই হবে শুধু। ঠিক আছে, f from r to r, এই না, x sin x করলে হবে কি করে? x sin x এর তো লিমিট সেটাও তো এক্সিস্ট স্যার করে? বাউন্ডেড টাইপ হয়ে যাচ্ছে। সে তো ঠিক আছে, তাছাড়া x sin x এর, হ্যাঁ লিমিটটা এক্সিস্ট করবে, অসুবিধা কিছু নেই। লিমিট তো এক্সিস্ট করবে স্যার এরকম টাইপের, x টেন্ডস টু 0 sin x t বাউন্ডেড। লিমিটটা তো সেটাই হবে, ঠিকই আছে, ওটাও করলে হবে, দরকার নেই। তো এদিকে দেখ, f from r to r be defined by f(x) = just sin x, কোনো ভেঙে লেখার ব্যাপারই নেই, for all x belongs to r। ঠিক আছে, এবার তাহলে এরকম যদি নিই, তাহলে ফাংশনটা অবভিয়াসলি কন্টিনিউয়াস। sin x তো তার কিছু বলার নেই, sin x সবসময় কন্টিনিউয়াসই হবে ফাংশনটা, sin x অলওয়েজ কন্টিনিউয়াস। এবং তার যে পয়েন্ট অফ মানে পয়েন্ট অফ, কি বলবো, ইন্টারসেকশন উইথ এক্স অ্যাক্সিস, সেটা কিন্তু সবসময় একটা কাউন্টেবল নাম্বার অফ পয়েন্ট থাকবে। সেটা কোথায়? সেটা হচ্ছে এরকম জায়গায়, এটা একটা এটা একটা মানে তোর জেড এর পয়েন্ট, এটা একটা জেড এর পয়েন্ট, এটা একটা, এরকম ভাবে কাউন্ট করা যাবে। ঠিক আছে, একটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে এর একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করা যাবে। তাই এখানে ফাংশনটা কিন্তু তোর কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ তার জেড টা তোর ইনিউমারেবল সেট। আনবাউন্ডেড কিনা সেটা দেখে নিই একবার। তাহলে দেন f is continuous on r, এখানে আর ভেঙে কিছু দেখানোর নেই, ডাইরেক্ট এটা sin x সবসময় কন্টিনিউয়াস, sin x cos x। নাও f(x) = 0 implies sin x = 0, ওকে, implies x = n pi, এখানে n এর ভ্যালু 0 হতে পারে, কোনো অসুবিধা নেই, n belongs to z। ঠিক আছে, 0 বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, 0 পাই 0 তে sin 0 তো 0ই হবে, therefore zf equals to, কি হবে, x belongs to r, ফর্মুলাটা হচ্ছে এরকম, x belongs to r such that f(x) সমান 0, that is equals to n pi such that n belongs to z। সেটটা হচ্ছে এরকম, তার মানে সেটটা হচ্ছে আলটিমেটলি তোর এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে z এর মধ্যে, মানে z এর সঙ্গে এই সেটেরই একটা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স রয়েছে, আবার z টা হচ্ছে একটা ইনিউমারেবল সেট, তো এইটাও একটা ইনিউমারেবল সেট অবভিয়াসলি। z এর যতগুলো মেম্বার যদি আমি কাউন্ট করতে পারতাম, তাহলে z এর যতগুলো মেম্বার আছে এখানেও ততগুলোই মেম্বার আছে, কারণ z এর হিসাবে এনটা ভ্যারি করছে জাস্ট, আর তার সঙ্গে শুধু পাইটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে কত হবে এটা? -2 পাই, -পাই, 0, পাই, 2 পাই। আগেরটা যেহেতু 1/, করেছিল ওই জন্য তোর এখানে বাউন্ডেড ছিল, কিন্তু এখানে তো আনবাউন্ডেড, এদিকে তোর করতে করতে মাইনাস ইনফিনিটিতে চলে যাবে, এদিকে করতে করতে প্লাস ইনফিনিটিতে চলে যাবে। তাহলে দেয়ারফোর
ZF is unbounded enumerable set. Okay, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা দেখ। Next problem. F from R to R be continuous on R and C is said to be a fixed point. C is said to be a fixed point of F if fx মানে if fc equals to c। ঠিক আছে, কোনো ডোমেনের ভ্যালু দেওয়াতে যদি এফ এর ভ্যালুটা সেমই থাকে তখন সেটাকে ফিক্সড পয়েন্ট বলে। ফিক্সড পয়েন্ট নিয়ে অনেক কিছু এখানে জাস্ট একটা ডেফিনিশন হিসেবে দিয়ে অঙ্ক করতে বলেছে, কিন্তু তাছাড়া এছাড়াও ফিক্সড পয়েন্টের উপর খুব অনেক রয়েছে তোর পরের সেমিস্টার বলতে একদম লাস্টের সেমিস্টার। এটা হচ্ছে তোর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড রয়েছে নিউমেরিক্যাল অ্যানালিসিসে, তারপর রয়েছে তো তোর বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য ফিক্সড পয়েন্ট বার করতে হয়। সেগুলো কনসেপ্টটা এরকমই, এফ সি ইকুয়াল টু সি। Prove that set of all fixed points of F is a closed set. Set of all fixed points of F is a closed set. এটা হচ্ছে প্রবলেমটা। কি করে হবে দেখ এটা। তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস বলে দিয়েছে, একটা ফাংশন বলেছে সেটা কন্টিনিউয়াস বলে বলছে তার সিটা হচ্ছে একটা ফিক্স পয়েন্ট বলবো যদি সিটার ক্ষেত্রে এফ সি ইকুয়াল টু সি হয়। ওকে, তাহলে এই ফিক্স পয়েন্ট গুলোর যে সেটটা সেটা একটা কন্টিনিউয়াস, মানে সেটা ক্লোজ সেট হবে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, প্রমাণ করতে বলছে। তাহলে তার ফিক্স পয়েন্ট একটা সেট ধরে নি, লেট এস ইকুয়ালস টু, তাহলে ফিক্স পয়েন্টের সেট ধরলে কিরকম হবে, এস ইকুয়ালস টু এফ এক্স সাচ দ্যাট, দাঁড়া এফ এক্স হবে না, ফিক্স পয়েন্টের সেট x belongs to r হবে তো। এক্স হবে, এক্স বিলংস টু আর such that fx equal to x, এটা this is the set of all fixed points of f on r. ওকে, এই সেটটাকে আমরা ক্লোজ সেট প্রমাণ করব। ওকে, ক্লোজ সেট প্রমাণ করব। তাহলে কি করে করব দেখ। তাহলে একটা সেটকে ক্লোজ সেট বলছি মানে সেট স্পেসে তার সমস্ত লিমিট পয়েন্টস এই সেটের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আমরা প্রথম একটা কাজ করি সেটা হচ্ছে একটা নতুন একটা ফাংশন ডিফাইন করে নিই। ওকে, লেট phi from r to r be defined by phi x equals to fx minus x for all x belongs to r. ঠিক আছে, fx equal to x হচ্ছে ফিক্সড পয়েন্টের জন্য ডেফিনেশন। এখন আমি phi x equal to কি করছি, fx minus x করে নিচ্ছি। তার মানে যে যে ফিক্সড পয়েন্ট গুলো রয়েছে সেই ফিক্সড পয়েন্ট গুলোতে phi x এর ভ্যালু কত, ফিক্সড পয়েন্ট গুলোতে phi x এর ভ্যালু কত,
জিরো তো স্যার। 0, তাহলে এখানে লেখ belongs to R. Since f টাকে কন্টিনিউয়াস বলা আছে, f is continuous on R and x is a polynomial function. Polynomial function always continuous হয়। Polynomial function fx minus x, that is phi x, is continuous on R. Phi x is continuous on R. Now s equal to x belongs to R such that fx equals to x বলা হয়েছে, তার মানে সেটা phi দিয়ে লিখলে কি হবে? phi দিয়ে লিখলে সেই সেটটা কি হবে? phi is equals to 0। তাহলে phi x equals to 0। ঠিক আছে, সেটটা তাহলে এরকম। তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফাইটা হচ্ছে আর থেকে আর এ ম্যাপিং একটা, এবং ফাইটা আর রিজিয়নের উপর হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এবং এস সেটটা হচ্ছে যে যে পয়েন্টে ফাই এক্সটা 0 হয়েছে, যে যে পয়েন্টে ফাই এক্সটা 0 হয়েছে সেই পয়েন্টে তোর মানে সেই পয়েন্টগুলোকে নিয়ে এসটা তৈরি, তার মানে আগের অঙ্কগুলোর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে এসটাকে ক্লোজ সেট দেখাতে হবে। এখান থেকে দেখাতে হবে এসটা হচ্ছে ক্লোজ সেট। ওকে, কিন্তু এসটা ক্লোজ সেট এখানে রয়েছে হচ্ছে ফাই এক্স ইকুয়াল টু 0। আগেরগুলোতে যেমন পেলাম সেটা হচ্ছে তোর আগেরটাতে ছিল হচ্ছে এগুলো বাউন্ডেড ছিল, ইনুমারেবল সেট ছিল। ওকে, মানে এরকম টাইপের যে সেটটা জেড এফ টাই হচ্ছে এখানে এস, অ্যাকচুয়ালি জেড ফাই। এটাকে আমাকে দেখাতে হবে কি, সেটা হচ্ছে ক্লোজ সেট। ক্লোজ সেটের জন্য যে কোনো একটা পয়েন্ট মানে তার বাইরে লিমিট পয়েন্ট নেই এইভাবে ভাবা যেতে পারে, আর তাছাড়া আচ্ছা, এরকম কোনো থিওরেম কি করিয়েছিলাম তোর ফাই এক্স ইকুয়াল টু বা কোনো এফ এক্স ইকুয়াল টু 0 দিয়ে কন্টিনিউয়াস না না ফাংশন? স্যার, আপনি এই কন্টিনিউটিতে কোনো ক্লোজ সেট ওপেন সেটে কোনো থিওরেম করার নেই। আচ্ছা, ওখানে একটা থিওরেম হয়নি, তাহলে ওই থিওরেম থেকে এটা আসবে। ঠিক আছে, স্যার ওটা কি সিলেবাসে আছে? সিলেবাসেও তো সেভাবে মেনশন করা নেই, কিন্তু তাহলে তো এই অঙ্কটাও বাদ দিতে হবে। এবার সিলেবাসে ইনভার্স সিলেবাস ফাংশন থেকে শুরু করে যেগুলো আছে ওগুলো তো নেই স্যার সিলেবাসে, ক্লোজ সেট ওপেন সেটের যে ব্যাখ্যাগুলো। না, ওইগুলো তেমন একটা নেই, ওটা আগের সিলেবাসে ছিল, ওই জন্যই তো তাহলে এটা বাদ দিয়ে দেয় অঙ্কটা। ঠিক আছে, কারণ ওইখানে তোর ক্লোজ সেট ওপেন সেটের উপর বেশ কিছু ছিল, আমি ওখানে করাইও নি ওই জায়গাটা এখনো, ওই জন্য ওখানে তোর আর কন্টিনিউটিভ থিওরেম 2-3টে আরো আছে। ঠিক আছে, মনোটোনিক ইনক্রিজিং ফাংশনের ওখানটাতে। ঠিক আছে, ওই থিওরেম গুলো আমি একটু দিয়ে দেবো, কারণ ওই থিওরেম গুলো কিন্তু যথেষ্ট একটু বোরিং লাগবে ওই দুটো, ওই জায়গাটা মানে যথেষ্টই বোরিং বলা যায়। আমার একদম প্রিন্টেড নোট রয়েছে, ওটা আমি দেবো আগে। ঠিক আছে, ওটাকে নিজেরা লিখবি, বুঝতে পারবি, কিন্তু বোরিং লাগবে একটু ওই জায়গাটা পড়াতে গেলে, টানা থিওরেম ওগুলো। তো ক্লোজ সেট ওপেন সেটের কনসেপ্টে এটা অঙ্কটা হবে, কারণ এরপর তো ক্লোজ সেট দিয়েই প্রমাণটা করতে হবে। আচ্ছা, এটা তাহলে আপাতত বাদই থাক, কাটিস না, তাও একটু বাদ রাখ, অল্প একটু জায়গা রেখে দে, জায়গা বেশি লাগবে না, অল্প একটু রেখে দে। ঠিক আছে।
একটা ক্লোজ সেটের কনসেপ্টেই হবে, ওই থিওরামটা না করিয়ে এখানে নেক্সট কোয়েশ্চেনটা লেখ। নেক্সট কোয়েশ্চেন নিয়ে অসুবিধা নেই, এগুলো করাই যাবে। আচ্ছা এখানটা লেখ I equals to closed interval AB and f from I to R. I equals to closed interval AB and f from I to R be continuous on I. Be continuous on I. বলেছে fx greater than 0 for all x belongs to I. Prove that there exists alpha greater than 0. ঠিক আছে, এটা পজিটিভ আলফা পাবি such that fx greater equals to alpha for all x belongs to I. আইটা হচ্ছে একটা ক্লোজড ইন্টারভেল এবি, এফটা হচ্ছে আই থেকে আর একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। এফএক্সটা হচ্ছে পজিটিভ বলেছে সমস্ত এক্স বিলংস টু আই এর জন্য, মানে গোটা ইন্টারভেলে এই ফাংশনটা পজিটিভ বলেছে, জিরো বা নেগেটিভ হবে না, এক্স অ্যাক্সিসের উপরেই তার গ্রাফটা থাকবে। প্রুভ দ্যাট আলফা গ্রেটার দেয়ার এক্সিস্ট আলফা গ্রেটার দেন জিরো, যার জন্য এফএক্সটা গ্রেটার ইকুয়ালস টু আলফা হবে, ঠিক আছে। তাহলে লেখ এখানটাতে সলিউশনটা দেখ। মানে শুধু আলফা পেলেও কিন্তু চলবে না, একটা পজিটিভ আলফা পেতে হবে, যার জন্য এফএক্স গ্রেটার ইকুয়ালস টু আলফা হবে। ওকে, তাহলে লেখ সিন্স এফ ফ্রম ক্লোজড ইন্টারভেল এবি টু আর, একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভেলের উপর ফাংশনটা ডিফাইন করা আছে, ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে ফাংশন সম্পর্কে কি কনক্লুশন করা যাবে? একটা ক্লোজড ফাংশনটা বাউন্ডেড বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভেল বাউন্ডেড এবি ফাংশন। আর রেঞ্জ সেটাও হ্যাঁ ক্লোজ বাউন্ডেড হবে। একদম, তাহলে সিন্স এফ ফ্রম ক্লোজড ইন্টারভেল এবি টু আর is continuous on closed and bounded interval AB, ঠিক আছে, ক্লোজড AB, তাহলে f is bounded on AB, ঠিক আছে, bounded interval closed AB, therefore f is bounded and AB, এবং শুধু বাউন্ডেডই হবে না, তার আর কি হবে তার সঙ্গে অ্যাটেন্ডস ইটস বাউন্ডস হবে ইন ক্লোজড ইন্টারভেল এবি, তাই তো, and attains its bound on closed interval AB বা in closed interval AB, ঠিক আছে, তার বাউন্ডারি গুলোকে ক্লোজড ইন্টারভেল এবি এর মধ্যেই সে অ্যাটেন্ড করবে। আমি ধরে নিচ্ছি বাউন্ডারি বলতে এখানে সুপ্রিমাম ইনফিমামের কথা মেনশন করা হচ্ছে, তাহলে লেট ইনফিমাম ইকুয়ালস টু ধরে নে লেট ইনফিমাম, ঠিক আছে, লেট ইনফিমাম অফ এফ, ঠিক আছে, ইনফিমাম অফ এফ ইন ক্লোজড ইন্টারভেল এবি, সেটাকে লিখতে চাইলে তুই এভাবে লিখতে পারিস ইনফিমাম অফ এফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি, এভাবে বলতে পারিস তুই, সাচ দ্যাট এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি, অথবা তুই ইনফিমাম অফ এফ এক্স ও বলতে পারিস, যেখানে এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি, এভাবে তুই নোটেশনটা দিতে পারিস। ওকে, পরের সেম এই ধরনের নোটেশন প্রত্যেকটা ক্ষেত্রেই আসবে, যে কোনো থিওরেম অঙ্কে। তো ইনফিমাম অফ এফ এক্স এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি, দিস ইকুয়ালস টু কত, দিস ইকুয়ালস টু হচ্ছে তোর কাছে, এটাকে স্মল এম ধরে নে, ঠিক আছে, এটা স্মল এম ধরছি, অ্যান্ড সুপ্রিমামটাকে ধরে নে ক্যাপিটাল এম,
supremum of fx such that x belongs to closed interval ab, এটাকে তুই এভাবে বলতে পারিস supremum of fx x belongs to closed interval ab, supremum এর নিচে লিখতে হবে তাহলে এটা equals to capital M, ওকে, equals to capital M। যদি আমাদের মেইনলি এখানে স্মল এম এরই কাজ, তাও লিখে রাখলাম দুটোই। সেটা হচ্ছে আমাদের এবার বলেছে fx টা হচ্ছে পজিটিভ ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল ab, ঠিক আছে। আবার স্মল এম টা হচ্ছে তার ইনফিমাম, ওকে। তাহলে দেয়ারফর fx স্মল এম যদি ইনফিমাম হয় তাহলে fx আর m এর মধ্যে সম্পর্ক কি? fx আর m এর মধ্যে সম্পর্ক কি? তাহলে fx টা greater equals to m তো greater equals to small m for all x belongs to closed interval ab। closed interval ab, ওকে। for all x belongs to closed interval ab আমাদের একটা fx একটা আলফা বার করতে বলছিল, সেই আলফাটা হচ্ছে fx টা greater equals to আলফা হবে, সেই আলফাটা হচ্ছে স্মল m। তাহলে এখানে কিন্তু এখনো আলফা বলতে পারছি না, বিকজ আলফাটাকে গ্রেটার দ্যান জিরো দেখাতে বলেছে, অর্থাৎ আমাকে এখানে স্মল m টাকেও গ্রেটার দ্যান জিরোই বলতে হবে, ওকে। স্মল m টা গ্রেটার দ্যান জিরো জাস্ট দেখিয়ে দিই তাহলেই হয়ে যাবে। এবার সিন্স if attains its bound in closed interval ab, তাহলে দেয়ার এক্সিস্ট একটা সি অবশ্যই পাবো আমরা বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল ab such that কি হবে বল? such that f of c equals to f equals to m f of c equals to small m, তাই তো, স্মল m, f of c equals to small m। আবার f of c টা কি পজিটিভ না নেগেটিভ? সিরিজের পজিটিভ হবে, কারণ কোশ্চেনে দেওয়া আছে for all x belongs to y। হ্যাঁ, তাহলে fx greater than 0 for all x belongs to ab implies fc greater than 0 because c টা তো ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যেই রয়েছে, এই যে ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যেই রয়েছে। তাহলে fc greater than 0 this implies m greater than 0, ঠিক আছে। তাহলে therefore for m greater than 0 fx greater equals to m for all x belongs to closed interval ab, তাহলে this implies there exists alpha equals to m greater than 0 such that, লেখাটা লাস্টের কোয়েশ্চেনের মতো করে লিখে দিই, fx greater equals to alpha for all x belongs to এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, একটা আলফা পাওয়া যাবে যার জন্য এরকম হবে। সেখানে আলফা গ্রেটার দেন 0 fx লেস ইকুয়ালস টু আলফা, এটা তো প্রুফ করা যাবে তাহলে ক্যাপিটাল এম টা দিয়ে। হ্যাঁ, সেটাও করা যাবে ক্যাপিটাল এমটা দিয়ে, কিন্তু সেটাও করা যাবে, অসুবিধা কিছু হবে না। আলফাটা গ্রেটার দ্যান জিরোই থাকবে, আলফাটা কিন্তু নেগেটিভ হবে না, আলফাটা পজিটিভই থাকবে এবং এফএক্স টা লেস ইকুয়াল টু আলফা হবে, সেরকম একটা প্রমাণ করা যাবে, ঠিক আছে। এটা বিটা থেকে আলফার মধ্যে থাকবে, একটা পজিটিভ আলফা একটা পজিটিভ বিটা থাকবে, যেখানে বিটা থেকে আলফার মধ্যে এফএক্স টা থাকবে। তার মানে এফএক্স টা আলটিমেটলি একটা বাউন্ডেড সেরকম কিছুই প্রুফ হয়ে গেল। হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরের অঙ্ক। নেক্সট, let f from closed interval ab to r, পরের প্রবলেম, let f from closed interval ab to r and g from closed interval ab to r be continuous on closed interval ab। বলেছে let f of a
সেটা জি অফ এর থেকে ছোট, এফ অফ এটা জি অফ এর থেকে ছোট, আবার এফ অফ বি greater than g of b, show that there exists c belongs to open interval ab, c belongs to open interval ab such that fc equal to gc, such that এরকম বলেছেন let f from closed interval ab to r and g from closed interval ab to r be continuous on closed interval ab। ঠিক আছে, এই পয়েন্টে f এর ভ্যালু ছোট, বি পয়েন্টে f এর ভ্যালুটাই বড়। ঠিক আছে, then show that there exists c belongs to open interval ab such that fc equal to gc। এবার দেখে বোঝা যাচ্ছে, একটু জিওমেট্রিক্যালি প্রবলেমটাকে একটু করা যাক, তারপর আমি অঙ্কটা করছি। ধর এরকম টাইপের রয়েছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এখানে রয়েছে এই হচ্ছে এক্স, হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এখন একটা ফাংশন এখানে ধর এই পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি পয়েন্ট। ওকে, এবার দুটো কার্ভ রয়েছে, একটা হচ্ছে এফ এর কার্ভ, একটা হচ্ছে ওয়াই এর কার্ভ, মানে তোর জি এর কার্ভ। এবার এফ এর ক্ষেত্রে ব্যাপারটা বলছে যে এফ অফ এ তে যে ভ্যালুটা হবে, এফ অফ এর ভ্যালুটা এফ অফ তার থেকে, মানে জি অফ এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে জি অফ এরকম জায়গায় থাকবে কোথাও একটা, আর অথচ এফ অফ বিটা হচ্ছে বড়, তাহলে এফ অফ বিটা যদি এরকম কোথাও একটা থাকে, জি অফ বিটা তার থেকে ছোট হবে, ধর এরকম কোথাও একটা রয়েছে। ওকে, এরকম হচ্ছে কেস, তাহলে এফ ফাংশনটা এরকম টাইপের কিছু একটা হবে, আর জি ফাংশনটা ধর এরকম টাইপের হচ্ছে কিছু একটা। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা মিট করলো, সেই পয়েন্টটা কিন্তু এফ এর ভ্যালু যা, জি এর ভ্যালুটাও সেম, এফ এর ভ্যালু এবং জি এর ভ্যালুটা কিন্তু সেম। ঠিক আছে, সেই পয়েন্টটাতে এফ এর ভ্যালু জি এর ভ্যালু সবার সেম, তা সেই পয়েন্টটাই হচ্ছে আমার কাছে ধরলাম, সেটাই হচ্ছে আমাদের কাছে এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, যেখানে এটাই হচ্ছে এফ সি, আবার এটাই হচ্ছে জি সি। ঠিক আছে, এটা হচ্ছে জি বি, এটা হচ্ছে এফ বি, এটা হচ্ছে এফ এ, এটা হচ্ছে জি। এবার এরকম একাধিক কেসে হতে পারে, একাধিক জায়গায় এরকম হতে পারে, ওই জন্য দেয়ার এক্সিস্ট কথাটা বলেছে, আমি এখানে একটা পয়েন্টই দেখাচ্ছি, একটা পয়েন্ট সি এর জন্য এরকম হয়েছে, কিন্তু অনেক জায়গাতে কাট করতে পারে ভিতরে তারা। ঠিক আছে, ফাংশন ভ্যালু দুটো সেম এসছে মানে ওই দুটো পয়েন্টে, ওই পয়েন্টে কার্ভ দুটো কাট করেছে একে অপরকে। ঠিক আছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু fx এর কার্ভ, আর দিস ইজ y ইকুয়ালস টু gx। ওকে, তাহলে এবার ম্যাথমেটিক্যালি অঙ্কটাকে স্টার্ট করা যাক। এটা হচ্ছে জিওমেট্রিটা এরকম অঙ্কটার, তাহলে লেখ। আমাদের বলেছে এফ অফ একটা নতুন একটা ফাংশন আমরা এখানে ডিফাইন করব। ঠিক আছে, আমরা এখানে একটা নতুন ফাংশন ডিফাইন করে নিচ্ছি, সেটা হচ্ছে লেট h from closed interval ab to r be defined by h from closed interval ab to r be defined by h, মানে hx equals to fx minus gx। ঠিক আছে, gx minus fx করলেও কোনো অসুবিধা নেই, আমি fx minus gx করলাম ধর for all x belongs to closed interval ab। ওকে, therefore এবার আমাকে বল h of এটা কত, এফ অফ f এ of মাইনাস a জি অফ এ minus লেস g দেন of জিরো, a, সেটা হচ্ছে less than 0, আর h of b টা এফ অফ বি f b মাইনাস জি অফ বি minus গ্রেটার দেন জিরো। greater than 0, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে বলছে না কচি লাগাতে হবে তো।
দিয়ে একটা বোলসনের পয়েন্ট পাওয়া যাবে যার প্রতীক জন্য কি বলছে? h equals to 0। h of c equals to 0। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ একটা পজিটিভ একটা নেগেটিভ, দ্যাট ইজ তোরা এটা চাইলে অনেক সময় বোঝানোর কাছে এই কন্ডিশনটা ইউজ করে যে প্রোডাক্টটা হচ্ছে লেস দ্যান 0, সেটাও ইউজ করতে পারিস। h of a h of b লেস দ্যান 0 না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটো লিখতেই হবে, লেস দ্যান গ্রেটার দ্যান। ঠিক আছে, এবার লেখ সিন্স, বোঝানোর কাছে আলাদা কন্ডিশন গুলো আমি একটু মেনশন করে দিই এখানে। সিন্স f and g are continuous on closed interval ab and are continuous on closed interval ab and তোর and বল একবারে এইচটাই বলি, therefore h is continuous on closed interval ab with h a h b প্রোডাক্টটা লেস দ্যান 0, তার মানে একজন পজিটিভ একজন নেগেটিভ এরকম। therefore by Bolzano-Cauchy theorem there exists c belongs to open interval ab such that h of c equals to 0। h of c মানে হচ্ছে fc minus gc, কারণ এইচটা যদি ডিফাইন করা হচ্ছে এরকম ভাবে hc minus gc equal to 0, this implies hc equal to gc, sorry fc equal to gc। ঠিক আছে, এটাই প্রুফ করতে দিয়েছে আমাদের, এটাই আমাদের এখানে প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, এর সঙ্গে ডিডাকশন ছিল, সেটা আমার অলরেডি করানো হয়ে গেছে, সেটা হচ্ছে deduce that cos x equal to x square for some x belongs to 0 to pi by 2, cos x equal to x square for some x belongs to 0, pi by 2, এরকম করে করানো হয়েছে তো? হ্যাঁ স্যার হয়ে গেছে। এটা হয়ে গেছে, সেটা এর সঙ্গেই ডিডাকশন হিসাবে দিয়েছিল। ঠিক আছে, সেটা পরীক্ষা কিন্তু দিলে দিতে পারে, সেটা কিন্তু আগে করানো হয়ে গেছে, বোঝানোর কাছে থিওরেম দিয়ে ওটা করতে হবে। ঠিক আছে, এরপর দেখ নেক্সট অঙ্ক। নেক্সট যে প্রবলেমটা আমাদের দিয়েছে এখানে সেটা হচ্ছে লাইক f from closed interval ab to r be continuous on closed interval ab, be continuous on closed interval ab and x1 x2 dot 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 xn belongs to closed interval ab, show that there exists c belongs to closed interval ab such that c belongs to closed interval ab such that f of c equals to fx1 plus fx2 plus dot 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 plus fxn by n, অর্থাৎ অ্যারিথমেটিক মিন অফ fx1 fx2 fxn by n, ঠিক আছে, তার সঙ্গে সমান হবে।
এই হচ্ছে ব্যাপার, সেটাকে সলভ করতে হবে। শুরু কর প্রবলেমটা। এটাও বেশ সহজ। তোর বলছে কি যে এফটা হচ্ছে কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এবি, এবং সেই ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে থেকে এন সংখ্যক কিছু পয়েন্ট নেওয়া হয়েছে x1 x2 xn আরবিট্রারি ভাবে, ঠিক আছে, জাস্ট এন সংখ্যক পয়েন্ট নেওয়া হয়েছে। তাহলে সেই পয়েন্ট গুলোতে ফাংশনাল যে ভ্যালু গুলো রয়েছে সেই ফাংশনাল ভ্যালু গুলো যোগ করে এন দিয়ে ভাগ করলে যে আমাদের মিনটা আমরা পাচ্ছি, ঠিক আছে, যে অ্যাভারেজটা আমরা পাচ্ছি, সেই অ্যাভারেজটার সঙ্গে সমান হবে হচ্ছে একটা সি পয়েন্টে এফ এর ভ্যালু। ঠিক আছে, কথা বলে এরকম আসছে। তাহলে করা যাক। লেখ, সিন্স f is continuous on closed interval ab, f is continuous on closed interval ab, মানে closed and bounded interval closed interval ab, কমা দিয়ে লিখতে পারি f is bounded on closed interval ab and attains, এই কথাটা আগের বারে আমরা ইউজ করেছি, এবারও করছি, attains its bound, বাউন্ডস বলে ভেক্টর, কারণ সুপ্রিয়ম ইনফিনিমাম দুটোই বাউন্ডস অন ক্লোজড ইন্টারভেল এবি। ওকে, attains its bound on closed interval ab, তাহলে attains its bound মানে হচ্ছে তার একটা সুপ্রিমাম পাবো একটা ইনফিমাম পাবো কোন পয়েন্টে, ওইখানকারই কোন একটা পয়েন্টে, ঠিক আছে। ধরে নিচ্ছি লেট স্মল m ইকুয়ালস টু ইনফিমাম, একটাই লিখছি, এবার আর দরকার নেই, এফ এক্স সাচ দ্যাট x belongs to closed interval ab and capital M equals to supremum of fx such that x belongs to closed interval ab। ওকে, তাহলে এরকম যদি হয় তাহলে সেখানে আমরা দেখ স্মল এম আর ক্যাপিটাল এমটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার অ্যাটেন্ড সিটস বাউন্ড মানে কি, অ্যাটেন্ড সিটস বাউন্ড মানে কি বল। এই ক্লোজ ইন্টারভ্যাল এবি এর মধ্যে দুটো পয়েন্ট পাবো, যার জন্য f of c হ্যাঁ, equals to m, f of d equals to capital M। এক্স্যাক্টলি, তাই কর এখানে। তাহলে এখানে লিখছি যে সিন্স if attains its bound, বা ইন লিখলেই বেটার, ইন ক্লোজড ইন্টারভেল ab, this implies there exists দুটো ভ্যালু পাচ্ছি c, d belongs to closed interval ab, অবশ্যই ওপেন লিখবি না, কারণ হতেই পারে এন্ড পয়েন্ট a এবং b তো বাউন্ডারি, মানে তোর হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালুটা পেতে পারি, তো ক্লোজড ইন্টারভেল এবি, কিন্তু সি আর ডি এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা কিন্তু আমরা জানি না এখানে, ঠিক আছে। এটা হতেই পারে ডোমেনের দিক থেকে যেটা ছোট পয়েন্ট সেখানে তুই বড় ভ্যালুটা পেয়েছিস, হাইয়েস্ট ভ্যালুটা পেয়েছিস, হতেই পারে, ঠিক আছে। তো সি আর ডি টা কে ছোট কে বড় আমরা এখানে জানি না। তাহলে সি আর ডি কে নিয়ে যদি কোনো ইন্টারভেল কনসিডার করতে হয় সেটা সিডিও হতে পারে অথবা ডিসিও হতে পারে, বিকজ আমরা ছোট থেকে বড় ইন্টারভেলই তো কনসিডার করবো। There exists c, d belongs to closed interval ab such that c, t belongs to closed interval such that f of c equals to ধরলাম small m and f of d equals to capital M, ঠিক আছে। এইবার দেখ, তাহলে এফসি টা হচ্ছে স্মল এম আর এফডি টা হচ্ছে ক্যাপিটাল এম, আমাকে বার করতে হবে কি, আমাকে দেখাতে হবে যে এটার মিনটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, নাও x1 x2 ডট ডট xn
বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি, এর মধ্যে এগুলো রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? সেখান থেকে আমরা বলতে পারবো দিস ইমপ্লাইজ এই যে xi গুলো, এফ অফ xi গুলো, সেগুলো তো নিশ্চয়ই স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যেই রয়েছে, এটা তো বলাই যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এখন স্মল এম এর ভ্যালু হচ্ছে এফ অফ সি, এফ সি লেস ইকুয়ালস টু এফ অফ xi লেস ইকুয়ালস টু এফ অফ ডি। তাহলে সামেশন নিলে কি হবে? এফ অফ ডি, এটাই হবে i ইকুয়ালস টু 1 থেকে n। দেখ এই লাইনটা ঠিক আছে? অসুবিধা নেই কোনো এটা নিয়ে? ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকে এরকম ইন্টারভেলে থাকে, মানে ইনইকুয়ালিটি ফলো করে, তাহলে সামেশন নেওয়ার পরও তাই হবে। তাহলে দিস ইমপ্লাইজ, তো এখান থেকে আমরা বলতে পারছি এটা হচ্ছে এফসিটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা এন অফ এফসি হয়ে যাবে, এন ইন্টু এফসি লেস ইকুয়ালস টু এখানে যা আছে তাই, এটা হয়ে যাবে তোর এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস ডট 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 প্লাস এফ অফ এক্স এন লেস ইকুয়ালস টু এফ অফ এন এফ ডি। এবার এন দিয়ে ভাগ করে দিলে এখানে এফ সি লেস ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস ডট 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 প্লাস এফ অফ এক্স এন। কিন্তু আমাদের এন সিটা নেওয়া ভুল হয়েছিল, সিটা নেওয়া উচিত হয়নি, কারণ কি সিটা আমাদের আরেকটা ক্ষেত্রে লাগবে তো। ঠিক আছে, আমি ওখানে অন্য কিছু আসবে, পি নিতে হবে, এখন পি বা অন্য কিছু নেবো, কিন্তু সিটা ওই সময় নেওয়াটা উচিত হয়নি। সিটা কোয়েশ্চেন একটা জায়গায় দিয়েছে, দেয়ার এক্সিস্ট সি বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি সাচ দ্যাট এফ সি ইকুয়ালস টু দিস। ঠিক আছে, দেয়ার এক্সিস্ট সি বিলংস টু ক্লোজড ইন্টারভেল এবি সাচ দ্যাট এফ সি ইকুয়াল টু এরকম কিছু একটা। ওকে, তাহলে সিন্স এখানে আর সি আসবে না, এখানে নতুন অন্য কিছু নিতে হবে, সি নিয়ে নিয়েছি। সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভেল এবি, এফটা যেহেতু ক্লোজড ইন্টারভেল এবিতে কন্টিনিউয়াস, তাহলে ইট ইজ কন্টিনিউয়াস, ইট ইজ সিডি অর ডিসি। কারণ কে ছোট কে বড় কিন্তু সি আর ডি এর মধ্যে জানি না, এফসিটা ছোট এফডিটা বড় সেটা জানি, কিন্তু বা সমান সেটাও বলতে পারি, কিন্তু সি আর ডি এর মধ্যে কোন পয়েন্টে স্মল এম এস এর কোন পয়েন্টে বেশি ক্যাপিটাল এম এস সেটা কিন্তু সি আর ডি ছোট বড়র উপর ডিপেন্ড করে না। তাই সিডিও হতে পারে, ডিসিও হতে পারে, যেটা ছোট সেটা আগে থাকবে, তাই তো? therefore f satisfies therefore f satisfies intermediate value property on CD or DC. Intermediate value property on CD or DC, এবং সেই রেসপেক্ট এখান থেকে বলতে পারবো দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট একটা, আমরা নতুন কিছু পাবো, এইটাই এখানে সি কোয়েশ্চেনে দেওয়া আছে, belongs to CD or DC such that f of p equals to এইটা। ঠিক আছে, f of p equals to fx1 plus fx2 প্লাস ডট ডট ডট, কারণ ওইটা তো মাঝখানের কোনো একটা ভ্যালু, এফসি আর এফডি এর মাঝখানের কোনো একটা ভ্যালু, এফসি এফডি এর মাঝখানের কোনো একটা ভ্যালু, সিডি রিজিয়নের মধ্যে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি এফটা স্যাটিসফাই করছে, এবং
এফসি থেকে এফডির মধ্যে থাকার সমস্ত ভ্যালুই তারা নেবে বলতে তার মাঝখানে fx1 প্লাস fx2 প্লাস fxn বাই n রয়েছে, সেটা এফসি এফডির মধ্যেই কোনো একটা ভ্যালু, ফলে এই ভ্যালুটাও কোনো না কোনো পয়েন্টে অ্যাটেন্ড করবে f। সেই পয়েন্টটাই হচ্ছে পি পয়েন্ট। পি পয়েন্টে এফ এর জন্য ওই মানটা পাওয়া যাচ্ছে, তাই তো? এবার সিডি ডিসির জায়গায় লাস্টে এবি দিয়ে লিখে দিতে হবে, তাহলে এই হয়ে গেল। ওকে, লাস্টে এটাকে এবি দিয়ে লিখতে হবে, লাস্টে এবি দিয়ে লিখে দেয়। So this implies there exist P belongs to closed AB, কারণ CD এর মধ্যে আছে বা DC এর মধ্যে আছে মানে AB এর মধ্যেই আছে, such that f of P, কোয়েশ্চেন ওটা চেঞ্জ করে f of P করে রাখ আপাতত, মানে P belongs to করে রাখ, there exists P belongs to something। পরীক্ষায় ইন্টারভেলটাকে পি কিউ ধরে নিবি, তাহলেই হয়ে যাবে। ইন্টারভেলটা যেটা আমি সিডি ধরছি সেটাকে পি কিউ ধরে করবি, লাস্টে তাহলে সি লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এরকমই একটা অঙ্ক ধর, এটা এন সংখ্যক দিয়ে আমি জেনারেল ভাবে করালাম, সেটা তিনটে দিয়ে আসতে পারে, মানে fx1 প্লাস fx2 প্লাস fx3 এরকম ভাবে থাকতে পারে, ঠিক আছে? এরকমও হতে পারে। তারপরে অঙ্ক লিখ। তো এবার যে প্রবলেমটা দিয়েছে, গিভ an example of a function give an example of a function which is continuous over a closed, আচ্ছা কোয়েশ্চেনটা আমি এবার পড়ুন, ঠিক আছে, কারণ ক্লোজ বাউন্ড এর ব্যাপার রয়েছে। না, এটা করা যাবে, এটা অসুবিধা হবে না, এটা করে ফেল। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন if which is continuous over a closed interval continuous over a closed interval capital I, but দুটো জিনিস দিয়েছে এবার। প্রথমটা বলছে f of I is is not bounded on I, আর সেকেন্ডটা বলছে f of I is closed is not closed, ঠিক আছে? একটা ফাংশনের এক্সাম্পল দিতে বলছে যেখানে which is continuous over a closed interval I, এই ফাংশনটা I ইন্টারভেলের মধ্যে ক্লোজড, ঠিক আছে, মানে I ইন্টারভেলটা ক্লোজড এবং সেটা কন্টিনিউয়াস, এই ফাংশনটা কন্টিনিউয়াস ওই ক্লোজড ইন্টারভেলে, তাহলে f of I টা বাউন্ডেড হবে না এমন একটা তোর এক্সাম্পল দিতে বলেছে, আর একটা বলছে f of I টা ক্লোজড হবে না এমন একটা উদাহরণ দিতে বলেছে, ঠিক আছে? তাহলে কর সলিউশনটা। ধর আমি নিচ্ছি এখানে তোর ফাংশনটা
আমাকে ক্লোজড ইন্টারভেল ওভারে স্যার এখানে এফ অফ আই মানে তো হচ্ছে আই এর কন্টিনিউয়াস ইমেজটা, সেটা স্যার কি করে হ্যাঁ বাউন্ডেড অন আই হতে পারে? এটা ফাংশনটা নট বাউন্ডেড অন আই হলে ঠিক ছিল। ফাংশন তো বাউন্ডেড হবেই, এটা হ্যাঁ, এফ ক্লোজ। অফ আই মানে ওই তো সেটটাকে বলা হচ্ছে তো তাহলে স্যার। হ্যাঁ সেটটাকে বলা হচ্ছে, রেঞ্জ সেটটাকে বলা হচ্ছে। সেটটা নট বাউন্ডেড অন আই, আই এর উপর বাউন্ডেড। হ্যাঁ এফটাকে বলছে নট বাউন্ডেড। এরকম এক্সাম্পল আছে, অসুবিধা হবে না। এফটা অবশ্যই বাউন্ডেড হবে, এফটা বাউন্ডেড হবে, কিন্তু তার রেঞ্জ সেটটা কিন্তু, তুই কি বলছিস তুই আবার একদিক থেকে এফটা বাউন্ডেড বলছি, এফটা বাউন্ডেড হওয়া মানে অ্যাকচুয়ালি তোর রেঞ্জ সেটটাই তো বাউন্ডেড। তাহলে স্যার কি হলো ব্যাপারটা? রেঞ্জ সেটটা বাউন্ডেড বলি তো এফটাকে বাউন্ডেড বলছি আমি। তাহলে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন এফ, তার কোয়েশ্চেনটা ঠিক করে একবার দেখি। অফ এ ফাংশন এফ হুইচ ইজ কন্টিনিউয়াস ওভার এ ক্লোজড ইন্টারভেল আই। ও আচ্ছা, না হতে পারে। কথাটা কি ইন্টারভেল বলেছে? ক্লোজড ইন্টারভেল, কিন্তু তুই যেটা ভাবছিস এবং আমিও যেটা ভাবছিলাম সেটা হচ্ছে ক্লোজড এন্ড বাউন্ডেড। কিন্তু ক্লোজড বাউন্ডেড ইন্টারভেলের মধ্যে ডিফাইন করা থাকলে তবে গিয়ে তার রেঞ্জ সেট বাউন্ডেড হবে, এফটা বাউন্ডেড হবে, কিন্তু এটা শুধু ক্লোজড বলেছে। অর্থাৎ ক্লোজড বাউন্ডেডনেস থেকে, তার ডোমেনের ক্লোজ বাউন্ডেডনেস থেকে যদি বাউন্ডেডনেসটা উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাও হতে পারে। সেরকম উদাহরণই আমাদের খুঁজতে হবে যেখানে ফাংশন ডোমেনটা ক্লোজড কিন্তু বাউন্ডেড নয়। কথা ক্লিয়ার হচ্ছে? যদি ডোমেনটা ক্লোজড এন্ড বাউন্ডেড দুটোই হতো, যেমন এ এ বি, এটা হচ্ছে ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভেল, সেক্ষেত্রে এই দুটো হতো না, এই দুটো পসিবল ছিল না, এবং ক্লোজড এবং বাউন্ডেড হতোই। কিন্তু যদি আমি এখন নিই এ কমা ইনফিনিটি, এটা কিন্তু ক্লোজড, সেটটা ক্লোজড কিন্তু বাউন্ডেড নয়, তো সেক্ষেত্রে এটা সম্ভব, তাই তো? এবার উদাহরণটা কর। স্যার। এফ ফ্রম ক্লোজড ইন্টারভেল 0 কমা ইনফিনিটি করছি, 0 কমা ইনফিনিটি টু আর defined by fx equals to x for all x belongs to 0 comma infinity. ওকে, এখন এফটা তো কন্টিনিউয়াস, কারণ এফটা তো এক্স, শুধু এক্স, এক্সটা তো অবভিয়াসলি কন্টিনিউয়াস। তাহলে হিয়ার এফ ইজ continuous over a closed unbounded, লিখে রাখলাম কথাটাই, closed unbounded interval 0 comma infinity। কিন্তু এফ এর যে এফ আইটা, এফ অফ 0 comma infinity কত হবে বল? এটা হচ্ছে আমার কাছে আই এখানে, বাট এফ অফ আইটা কত হবে? স্যার এটাও তো 0, হবে, কোশ্চেনটা 0 বোঝা কমা যায়নি। ইনফিনিটি হবে। তাহলে 0 কমা ইনফিনিটি এটা কি বাউন্ডেড নাকি আনবাউন্ডেড? আনবাউন্ডেড। কারণ 0 তো এফ এক্স এর ভ্যালু 0, আর যেহেতু পজিটিভ দিকে তাই পজিটিভই থাকবে, এবং ইনফিনিটিতে ভ্যালু এফ এক্স ইকুয়াল টু ইনফিনিটিই হবে, তাই এটা 0 কমা ইনফিনিটি হুইচ ইজ আনবাউন্ডেড। তো হয়ে গেল, তার মানে এখানে এই ঘটনাটা ঘটলো কারণ আমি তার ডোমেন থেকে বাউন্ডেডনেসটা উঠিয়ে দিয়েছিলাম বলে। ডোমেনটা ক্লোজড এবং বাউন্ডেড হতে হবে, তাহলে তার ফাংশনের রেঞ্জ সেটটা এবং ফাংশন নিজেই বাউন্ডেড হয়ে যাবে, হুইচ ইজ আনবাউন্ডেড। ঠিক আছে, একটা উদাহরণ হয়ে গেল। এবার 2 নম্বরটা, 2 নম্বরটা বলছে বাউন্ডেড হবে না, এরকম উদাহরণ দিতে বলছে, বাউন্ডেড হবে না এমন উদাহরণ দিতে বলছে, কি হবে বল? 2 নম্বরটা তো এফ আই ইজ নট ক্লোজ দিয়েছে। ও এফ এক্স, এফ আইটা, সরি সরি, হ্যাঁ এফ আইটা ক্লোজ নয়, এফ আইটা ক্লোজ নয় এরকম উদাহরণ দিতে বলছে, বল তাহলে কি হবে? এফ ফ্রম
ওই আমি সেম ইন্টারভ্যাল নিচ্ছি, ঠিক আছে, 0 ইনফিনিটি থেকে নিচ্ছি টু আর be defined by fx equals to, এবার তুই 1 বাই কিছু একটা নে তাহলে সুবিধা হবে, fx equals to 1 বাই 1। এবার 1 বাই এক্স তো আমি লিখতে পারবো না, পারবো কি 1 বাই এক্সটা লিখতে? কারণ জিরোটা আমার না স্যার, কারণ জিরোতে ক্লোজ তো। ডোমেনে রয়েছে, তাই 1 বাই 1 প্লাস এক্স করতে হবে ফর অল এক্স বিলংস টু 0 কমা ইনফিনিটি। আবার জিরোটাকে তুই যদি বাদ দিতে চাস, ওপেন করে দিস, তাহলে ইন্টারভেলটা আবার ক্লোজ থাকবে না, তাই তো? ওই জন্য এরকম করলাম। তাহলে দেয়ার ফোর, তাহলে এফ এর যা মানে ফর্মটা রয়েছে তাতে এফটা কোথাও ডিসকন্টিনিউয়াস নেই। ডিসকন্টিনিউয়াস এখানে কোথাও নেই, কারণ ডিসকন্টিনিউয়াস একমাত্র -1-এ আসতে পারতো, আর -1 তো ডোমেনের মধ্যেই নেই, তাই তো? তাহলে এফটা কন্টিনিউয়াস কিন্তু থ্রু আউট ইটস ডোমেন। এফ ইজ কন্টিনিউয়াস on a closed interval zero comma infinity। বাট fx টা কত এখানে? fx টা এখানে কত? মানে f অফ i টা কত? স্যার এখানে 0 1 ইন্টারভ্যাল, 0-তে ওপেন, 1-এ ক্লোজ হ্যাঁ, হচ্ছে। 0-1 ইন্টারভ্যাল, 0 কমা ইনফিনিটি, সেটা কত হচ্ছে? এফ অফ, মানে এটা হয়ে যাচ্ছে ওপেন 0, 1-এ ক্লোজ, তাই তো? কারণ জিরোতে হচ্ছে তোর, জিরোটা কখন পাবো? যখন ইনফিনিটি, আর ইনফিনিটি যেহেতু ওপেন রয়েছে তাই জিরোতে ওপেন আছে, কিন্তু ওয়ানটা কখন পাচ্ছি? যখন জিরোতে, আর জিরো ভ্যালু কত? জিরোতে ওখানে কিন্তু ক্লোজড ইন্টারভেল আছে, তাই 1-এর ওখানে ক্লোজ করা হয়েছে, ঠিক আছে? ওপেন ইন্টারভেল 0, 1, এটা কি তোর ক্লোজড ইন্টারভেল? এটা কি ক্লোজ না সেট? এটা ক্লোজ সেট নয়, কারণ জিরোটা হচ্ছে তার একটা কি পয়েন্ট, লিমিট পয়েন্ট, তাই তো? যেটা সেটের মধ্যেই নেই, তাই এটা ক্লোজ সেট নয়। ওকে, তাহলে এখানটা এখানে which is not closed, which is not closed। দেখ বোঝা গেল কিনা, ঠিক আছে? তাই বুঝেছিস সেটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরের অঙ্ক এবার। নেক্সট প্রবলেমটা দেখ। আচ্ছা, if from closed interval 0, 1 a closed interval 0, 1, ঠিক আছে, 0, 1 থেকে 0, 1 এ ডিফাইন করা হয়েছে বাই fx equals to x যখন x টা হচ্ছে রেশনাল, আর ইকুয়ালস টু 1 মাইনাস এক্স যখন x টা হচ্ছে ইরেশনাল, x টা হচ্ছে ইরেশনাল। ওকে, প্রুভ দ্যাট প্রুভ দ্যাট এক নম্বর দিয়েছে f is বাইজেক্টিভ, 2 নম্বর দিয়েছে f ইনভার্স ইকুয়ালস টু f, 3 নম্বর দিয়েছে, 3 নম্বরটা তোরা পারবি করতে, সেটা হচ্ছে f is নট কন্টিনিউয়াস
সবটাই পারা উচিত, এটার কন্টিনিউয়াস অন ক্লোজ 0 1। ঠিক আছে, এখানে তোর কি হয়েছে, প্রুফ দ্যাট এফ ইজ বাইজেক্টিভ, এফ ইনভার্সটা এফই হবে, এবং তোর এটা কন্টিনিউয়াস হবে না ফাংশনটা। ফাংশনটা যে কন্টিনিউয়াস না সেটা তো মানে তোর 1.1 না 1/2 পয়েন্টে সেটা কিন্তু ডিসকন্টিনিউটি রয়েছে, মানে একমাত্র 1/2 তেই কন্টিনিউয়াস, বাকি সব ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস ফাংশনটা, তাই তো? ফাংশনটা একমাত্র 1/2 তেই কন্টিনিউয়াস হবে, বাকি সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে গোটা ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর মধ্যে সেটা তো কন্টিনিউয়াস হবেই না, একটা পয়েন্টে মাত্র কন্টিনিউয়াস আসছে। ওকে, তাহলে শুরু কর। লেট, প্রথম কোশ্চেন আমাদের বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে বলেছে, ইনজেক্টিভ সার্জেক্টিভ দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানটা লেট x1, x2 দুটো পয়েন্ট নেই ইনজেক্টিভিটির জন্য, বিলংস টু হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। ওকে, such that fx1 equals to fx2, fx1 equals to fx2। ঠিক আছে, তবে এইখানটা আমি বলবো fx1 equals to fx2 করলে না করে তুই x1 not equals to x2 সেকেন্ড কন্ডিশনটা ইনজেক্টিভিটি ধরে কর, তাহলে বেটার হবে। x1 not equals to x2 করা যাবে, আমি যদি fx1 fx2 সমান ধরেও করা যাবে। তাহলে x1 not equals to x2, তাহলে therefore if x1, x2 যদি আমি রেশনালের মধ্যে ধরি, ভেঙে ভেঙে করতে হবে কারণ রেশনালাইজেশন আলাদা করে দেওয়া হয়েছে, with with x1 not equals to x2, this implies fx1 not equals to fx2 হয়ে যাবে। কারণ নিজেই দেখ এখানে x1 x2 তো তোর কিউ এর ক্ষেত্রে x ভ্যালুটা হচ্ছে x, তাহলে x1 আর x2 সমান নয়, মানে fx1 এর ভ্যালুটা হচ্ছে x1, fx2 এর ভ্যালু হচ্ছে x2, তাহলে fx1 fx2 সমান নয়। অলসো if x1 x2 belongs to r minus q, যদি r minus q থেকে নিই with x1 not equals to x2, তাতেও কিন্তু তোর 1 minus x1 কখনোই 1 minus x2 এর সঙ্গে সমান হতে পারবে না, and this implies fx1 not equals to fx2 ই হবে না। ঠিক আছে, মানে not equals to fx2, তাহলে কি হয়ে যাচ্ছে, ফাংশনটা ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। therefore f is injective, therefore f is injective। ওকে, এবার আমাদের দেখাতে হবে যে তোর আবার এরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে, x1 x2 যেহেতু 0 1 এর নিচে, এই কেসটাও বলে দেওয়া উচিত, এখানটাই থেমে গেলে ব্যাপারটা ঠিক হবে না, একটা কেস মিস করা হবে। সেটা হচ্ছে যদি এরকমও তো হতে পারে, ঠিক আছে, এটা ওভারলুক করাটা ঠিক নয়। সেটা হচ্ছে x1 একজন ইনজেক্টিভ, মানে একজন রেশনাল একজন ইরেশনাল, fx1 টা রেশনাল fx2 টা ইরেশনাল, সেক্ষেত্রে কি হবে বল দেখি, সেক্ষেত্রে কি হবে, একজন রেশনাল একজন ইরেশনাল হলে কি হবে? ঠিক আছে, ইফ one of, এই কথাটা মেনশন করে দিই এখানে, fx1, fx2 is rational and other is irrational, fx1 আর fx2 এর মধ্যে স্যার একজন কি এখানে if রেশনাল? one of x1 x2 হবে তো স্যার, fx1 fx2 নয় তো? ও হ্যাঁ, fx x1 x2, কারণ x গুলো হচ্ছে রেশনাল ইরেশনাল, x1 and x2, and other is irrational, সেক্ষেত্রে কি হবে, একজন রেশনাল একজন ইরেশনাল, সেটাতে কি হচ্ছে, সেটা হচ্ছে তোর একটা রেশনাল একটা ইরেশনাল যদি হয়, তার মানে fx1 টা কত,
যদি x1 টা রেশনাল হয় তাহলে fx1 টা হচ্ছে তোর কাছে x1, আর x2 যদি রেশনাল মানে ইরেশনাল হয় সেটা হচ্ছে 1 মাইনাস x2। ওকে, তাতে প্রবলেমটা কোথায় বল? other is irrational, then fx1 not equals to fx2। কেন? কারণটা আমাকে বল দেখি। for if x1 যদি রেশনাল ধরি আর x2 যদি আমি ইরেশনাল ধরি তাহলে প্রবলেমটা কোথায়? then fx1 equals to fx2 সেটা কি ইমপ্লাই করছে? x equals to 1 minus x মানে x1 equals to 1 minus x2, 1 মাইনাস x2 তার মানে কি ইমপ্লাই করছে? x1 plus x2 equals to 1। তাহলে একটা রেশনাল নাম্বার একটা ইরেশনাল নাম্বারের সমষ্টি কোনোদিনও 1 হতে পারে? রেশনাল x1 না, একটা হতে পারে না। ইরেশনাল কখনোই হবে না, তাই তো? দুটো ইরেশনাল নাম্বার হলে হতে পারে? দুটো ইরেশনাল নাম্বার হলে হ্যাঁ, দুটো ইরেশনাল নাম্বার রেশনাল হতে পারে। তো 2 হতে minus root 5 plus 2 plus root 5। হ্যাঁ হতে পারে, কেটে গিয়ে হতে পারে। দুটো রেশনাল হলে হতে পারে, কিন্তু একটা রেশনাল একটা ইরেশনাল কোনোদিনও একটা রেশনাল হবে না যোগ করলে। ঠিক আছে, তাহলে which is impossible? ঠিক আছে, এই কেসটা অনেকে ওভারলুক করে যাবে, কিন্তু এটা করাটা ঠিক না এটা। কারণ আমরা যে একটা একটা করেও হতে পারে, একটা রেশনাল একটা ইরেশনাল, তাহলে ইন এনি কেস এটা ইনজেক্টিভ। ঠিক আছে, দেয়ারফর f is ইনজেক্টিভ। যে কোনো কেস নিস, যে দুইজনের রেশনাল হয় দুজনে ইরেশনাল হয়, একজন রেশনাল একজন ইরেশনাল হলে যে কোনো ক্ষেত্রে এটা ইনজেক্টিভিটি থাকছে। ওকে, এইবার হচ্ছে এটা সাবজেক্টিভিটি দেখাতে হবে। তাহলে সাবজেক্টিভিটি কি করে দেখাবি? যে কোনো তার কোডোমেনের জন্য একটা ডোমেনের এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, লেট y belongs to closed interval 0 1, এটা হচ্ছে কোডোমেন অফ f। ঠিক আছে, কোডোমেন অফ f। আরেকটা নিশ্চিত হচ্ছে তোর এখানে such that such that এভাবে বলে দেবো এখানটাতে y belongs to code 0 1 নিয়েছিস, ব্যাস। এবার লেখি if, ভেঙে ভেঙে করি, if y belongs to q, y টা যদি রেশনাল নাম্বার হয় দেন বলবি এটা আমাকে fy equals to কত? y টা রেশনাল নাম্বার হলে fy equals to কত? y y হবে। ঠিক আছে, এটা কিন্তু উল্টো করে তুই y বললো, মানে y টা ভাবলি, সেটা হচ্ছে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে তোর y টা হচ্ছে যদি তুই ডোমেনের এলিমেন্ট নিস, ঠিক আছে, y টা যদি ডোমেন অফ f থেকে নিস তাহলে fy equals to y, কিন্তু এখানে কিন্তু y টা কোডোমেনের এলিমেন্ট, এবং কোডোমেনের এলিমেন্ট সেটা ইরেশনাল সেটা রেশনাল। ঠিক আছে, তাই সেটা fy equals to y হচ্ছে এখানে। এবার দেখ, therefore y belongs to closed interval 0 1, এটা হচ্ছে ডোমেন। এটা একটু দেখানোর কাজটা আমি আলাদাভাবে করছি। এটা ডোমেন অফ f is pre-image of y belongs of y, ব্যাস। এবার যদি ইরেশনাল হয় তখন কি হবে? ঠিক আছে, if y টা যদি ইরেশনাল হয়, ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর মধ্যে রয়েছে কিন্তু যদি ইরেশনাল হয় মাইনাস কিউ তো থাকে, দেন f of 1 মাইনাস y করলে কত হবে তখন? দেন f of 1 মাইনাস y y করলে হবে কত তো। হবে? y হবে, তাই তো। 1 মাইনাস 1 মাইনাস y দ্যাট ইজ ইকুয়ালস টু 1, মানে y, তখন y হচ্ছে। ঠিক আছে, তাহলে দেন অলসো
y belongs to যদি 0 1 এর মধ্যে থাকে তাহলে 1 মাইনাস ওয়াইটা কোথায় রয়েছে? y 0 1 এর মধ্যে থাকলে 1 মাইনাস ওয়াইটা কোথায় থাকবে? সেটা 0 এর মধ্যে আছে। 0 1 এর মধ্যেই থাকবে। y এর ভ্যালু 1 হলে 0 হতে পারে, কিন্তু y এর ভ্যালু এখানে 1 নয়, কারণ এটা ইরাশনাল নাম্বার নিয়ে করছি। তো যাই হোক 1 মাইনাস y belongs to closed interval 0 1. So therefore in this case 1 minus y belongs to close 0 1. এটা হচ্ছে ডোমেন অফ f is pre-image of y is, তাহলে এখানেও pre-image পেয়ে যাচ্ছি, pre-image of y belongs to closed interval 0 1. Okay, therefore f is surjective. In any case আমরা ইনজেক্টিভ মানে তোর pre-image পেয়ে যাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের। f is surjective, f is surjective, therefore f is bijective, f is bijective, therefore f is bijective. ওকে, আমাদের কি দেখাতে বলেছে? কি দেখাতে হবে এখানে? f inverse তো f equals to ইনভার্স f। টু f। ঠিক আছে, তাহলে সেটা করা যাক। f inverse equals to f এর পোর্শনটা, f inverse equals to f সেকেন্ড পার্টটা। আচ্ছা, f ফাংশনটা ডিফাইন করেছে হচ্ছে, দেখি f ফাংশনটা একবার লিখে রাখি। f ফাংশনটা হচ্ছে x আর 1 মাইনাস x, x টা হচ্ছে রেশনাল হলে, এটা হচ্ছে ইরেশনাল হলে। ঠিক আছে, এটা ইরেশনাল হলে আমাকে f ইনভার্সটা বার করতে বলছে। f ইনভার্স, নাও f x belongs to q যদি হয়, if x belongs to q then fx equals to x, সেখান থেকে তুই ইনভার্সটা বার করবি এবার। ঠিক আছে, fx equals to x, তাহলে f ইনভার্স x টা কত হবে বল? এখান থেকে আমি যদি করি এখন fx equal to x, তার মানে শুধু x হবে y তো, equals x to equals x, to y equals to x, তার মানে এটাকে তাকে লিখতে হবে তো কি, এটা একবারে লিখলেই হয়ে যেত, এটাকে আর ঘুরিয়ে লেখার কোনো মানে নেই। x মানে হচ্ছে তোর এখানে হচ্ছে f ইনভার্স y, অ্যাকচুয়ালি f ইনভার্স y equals to y বা f ইনভার্স x equals to হচ্ছে x। ঠিক আছে, ওকে, এটাকে তুই যদি এটাকে ডাইরেক্ট ইমপ্লাইজ দিয়ে y equals to x লিখে দিচ্ছি নিচে আমি, তার মানে fx টা হচ্ছে y। ওকে, আর যদি if x belongs to r minus q ও যদি হয়, then fx equals to কত 1 minus x, fx equals to 1 minus x, this implies y equals to তখন 1 minus x হয়ে যাবে, এবং সেক্ষেত্রে x equals to কত হবে 1 minus y হবে। x মানে আবার কত, f ইনভার্স y, f ইনভার্স y মানে হচ্ছে 1 minus y, তাহলে f ইনভার্স x টা কত, f ইনভার্স x টা হচ্ছে 1 minus x, y এর জায়গায় জাস্ট x। তো যেভাবেই তুই ভাবিস না কেন, এটা তোর f ইনভার্স x টা আগে যা ছিল এখনো তাই বেরোচ্ছে, f এর জন্যই যেরকম ছিল সেরকমই বেরোচ্ছে। therefore f ইনভার্স ফ্রম, আর কোডোমেন ডোমেনে তো কোনো ব্যাপারই নেই, কারণ এটা সেম সেট থেকে সেম সেটে ডিফাইন করা আছে ম্যাপিংটা, এটা f ইনভার্সটা এরকম ভাবে defined by f inverse x equals to x আর 1 minus x, x টা হচ্ছে যখন রেশনাল আর যখন x টা ইরেশনাল। ওকে, তাহলে this is equals to fx obviously. Okay, this is equal to fx, hence f inverse equals to f inverse আর f টা হচ্ছে তার মানে সমান। ঠিক আছে, আর f টার যে কন্টিনিউয়াস নয় সেটা তো তোরা আগে আমি যেভাবে করিয়েছি সেটাই করতে হবে। থার্ড পার্টটা যেটা রয়েছে সেটা আমার নতুন করে কিছু আর বলার নেই, থার্ড পার্টটা আগের নিয়মেই হবে। ঠিক আছে, থার্ড পার্টের সঙ্গে প্রথম দুটো পার্টের কোনো যোগাযোগ নেই, থার্ড পার্ট হচ্ছে তোর এটা আগের মতোই করেই হবে।
এটা কারণ এটা তোর x equals to half point only continuous. F is continuous only at x equals to half. ঠিক আছে, therefore f is not continuous on closed interval 0 1. closed interval 0 1 এর মধ্যে কিন্তু এটা কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর মধ্যে এটা কন্টিনিউয়াস হবে না। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। দেখি আর কিছু আছে নাকি অঙ্ক, না শেষ? লাস্ট একটা বলছে, দেখ এটা, এই অঙ্কটা অনেকটা তো এর মতো একটা এইচ দিয়ে যে অঙ্কটা করালাম এরকম টাইপেরই হবে। কোশ্চেনটাকে লিখি তারপর আমি বলে দিচ্ছি। If f from closed interval AB to R be both continuous on closed interval AB, having স্যার বোধ বললেন, আরেকটা কোথায়? ও আরেকটা বলা হয়, f একটা g হবে, g from closed interval AB to R be both continuous on closed interval AB having same length set closed interval 0 1. Okay, prove that FC আগের মতোই অঙ্ক পুরো, FC equal to GC for some, ওই অঙ্কটাই তো হয়ে গেল, শুধু এখানে রেঞ্জ সেটের কথাটা মেনশন করেছে ফর মানে একটা রেঞ্জ সেট 0 1 ফর সাম C belongs to closed interval AB। ঠিক আছে, f আর g হচ্ছে দুটো কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজড ইন্টারভ্যাল AB, তাদের রেঞ্জ সেটটা শুধু সেম বলে দিয়েছে, ক্লোজড ইন্টারভ্যাল 0 1। ঠিক আছে, রেঞ্জ সেটটা ক্লোজড ইন্টারভ্যাল 0 1 মানেটা কি বলেছে আমাকে বল শুধু, এর মানেটা কি? তার মানে এফ অফ চেঞ্জটা, এবি যেটা হবে সেটা হচ্ছে 0 1 ক্লোজ ইন্টারভ্যাল। f of a বিটা 0 1, এবার f of a বিটা 0 1 মানে হচ্ছে তার হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1, লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 0। কারণ এটা কিন্তু কোডোমেন সেট বলেনি, এটা রেঞ্জ সেট বলেছে। রেঞ্জ সেট মানে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ইচ এন্ড এভরি পয়েন্ট f ফাংশনটা নিতে পারবে, তাই তো? হুম, কারণ রেঞ্জ সেট বা ক্লোজড ইন্টারভ্যাল 0 1 মানে হচ্ছে তার প্রত্যেকটা পয়েন্টই নিচ্ছে। রেঞ্জ সেটের কোনো পয়েন্টের মানে রেঞ্জ সেটের প্রত্যেকটা পয়েন্টেরই প্রি ইমেজ থাকে, কোডোমেনের না থাকতে পারে, কিন্তু রেঞ্জ সেটের প্রত্যেকটা পয়েন্টের প্রি ইমেজ থাকে। তাই ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর ইচ এন্ড এভরি পয়েন্টই f এর ভ্যালু অ্যাটেন্ড হয়েছে সেখানে। ঠিক আছে, ওই পয়েন্ট গুলো নিয়েছে এফ এর ভ্যালুটা। তার মানে হচ্ছে 0টা হচ্ছে তার লোয়েস্ট ভ্যালু, 1টা হচ্ছে তার হাইয়েস্ট ভ্যালু। ওই আগের অঙ্কের সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে এখানে, যে আগের অঙ্কে স্মল এম ক্যাপিটাল এম ধরেছিলাম, এখানে স্মল এমটাই হচ্ছে 0, এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স অঙ্কটার সঙ্গে। বাকি সব সেম, বাকি সব এখানে সেম ওই অঙ্কটার মতোই। ঠিক আছে, শর্টে জাস্ট করে রাখি, সেটা হচ্ছে এখানে ইনফিমামটা কত, তার এখানে ইনফিমাম অফ এফ, infimum of fx such that x belongs to closed AB, this is equals to হচ্ছে 0, আর supremum of fx such that x belongs to closed AB equals to হচ্ছে 1। ওকে, এই যে স্মল এম ক্যাপিটাল এমটা হচ্ছে 1, ওখানে জেনারেলাইজ ছিল, এখানে 0 1টা বলে দিল। ঠিক আছে, এবার এই ফাংশনটা ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে এখানে তোর ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি কাজ করবে, তাছাড়া তোর এফটা বাউন্ডেড হবে এখানে, এবং এফ অ্যাটেন্ডস ইটস বাউন্ড অন ক্লোজড ইন্টারভ্যাল এবি হবে। তাই তো, অ্যাটেন্ডস ইটস বাউন্ড অন ক্লোজড ইন্টারভ্যাল এবি। তাহলে দেয়ার এক্সিস্ট, তাহলে একটা করে আমি এখানে পি কিউ নিয়ে করে দিচ্ছি, কারণ সিটা রয়েছে। ঠিক আছে, পি কিউ বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এবি
such that attends its bound মানে হচ্ছে such that এই ইনফিমামটা একটা পি এর জন্য ধর অ্যাটেন্ড হলো আর কিউ এর জন্য ধর ওয়ানটা অ্যাটেন্ড হচ্ছে such that f of p equals to 0, f of q equals to হচ্ছে 1. ওকে, এরকম ভাবে পাচ্ছি। এবার f of c আর g of c টা আমাকে একটা সমান দেখাতে বলেছে for some c belongs to closed interval ab। এটা ফাংশনে ডিফাইন কর let h from closed interval ab to 0 1 be defined by hx equals to fx minus gx for all x belongs to closed interval ab। ওকে, তাহলে h of c টা কত? h of c টা হচ্ছে, আচ্ছা h of c না, h of কত যেন বলেছি p। এবার h of p টা হচ্ছে fp minus gp। এবার fp minus gp, fp টা কত? 0। একটু হোল্ড কর, আমার এখানে এটা দরকার হ্যাভিং সেম ব্রেন সেট। মানে জি এর ক্ষেত্রেও সেমই ব্যাপার, জি এর ক্ষেত্রেও সেম, এটাই একসঙ্গে লিখে দিতে হবে। তাহলে এখানেই লিখে দিই, তাহলে দিস ইজ ইনফিমাম, পাশে লিখতে এটা ইনফিমাম অফ জি এক্স সাজ দ্যাট, কারণ এফ আর জি এর সব ডোমেন রেঞ্জ সব সেম, এটাই হচ্ছে জি এর ইনফিমাম আর এটাই হচ্ছে জি এর সুপ্রিমাম। ঠিক আছে, আলাদা করে না লিখে এরকম ভাবে লিখে দেন। ওকে, এবার ইনফিমাম সুপ্রিমামটা ঠিক আছে, কিন্তু তোর এখানে পি কিউ বিলংস টু এটা, there exists PQ, এবার PQ টা সেম পয়েন্টে যে তোর জিটা 0 নেবে আর সেম পয়েন্টে 1 নেবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ফাংশন হিসাবে তারা আলাদা হতেই পারে কিন্তু তাদের রেঞ্জ সেটটা এবং ডোমেনটা সেম এসছে। ঠিক আছে, তো PQ পয়েন্টে যেমন FP টা 0 হয়েছে, FQ টা 1 হয়েছে, এরকম কিন্তু কোনো মানে নেই যে GP টা 0 হবে GQ টা 1 হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, সেটা নাও হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে এখানে আমাকে দেখাতে বলেছে FC ইকুয়াল টু GC। এইখানটা লেখা একটা ইফ, এখানে একটু অ্যাড কর, if gp not equals to 0 আর gq not equals to 1, gp টা যদি 0 না হয়, gq টা যদি 1 না হয়, ঠিক আছে, বা যদি এখানে অর লিখে দেয় তাহলেও হবে, অর লিখলেও কোনো অসুবিধা নেই, যা খুশি। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে hp equals to fp minus gp, fp minus gp, এবার gp টা হচ্ছে নট ইকুয়াল টু 0 ধরছি, gq টা হচ্ছে নট ইকুয়ালস টু 1 ধরছি। ঠিক আছে, এটা একটু ঝামেলার আছে, এই জায়গাটা পুরোপুরি আগেটার মতো নয়। hx ইকুয়াল টু কত? hx ইকুয়াল টু হচ্ছে fx মাইনাস gx, সেটা হচ্ছে x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল ab এর জন্য। এবার hp ইকুয়ালস টু fp মাইনাস gp, fp টার ভ্যালু হচ্ছে 0, দাঁড়া এখন লিখিস না, fp এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস gp, আচ্ছা হয়ে যাবে মাইনাস gp। এবার বল gp এর ভ্যালুটা তাহলে তো পজিটিভ না নেগেটিভ? gp এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ তো স্যার।
0 1 এর মধ্যে আছে। জিপিটা আমি 0 ধরিনি, তাই তো? জিপিটা 0 হতে পারে অথবা 0 থেকে 1 এর মধ্যে থাকতে পারে, কিন্তু জিপিটা যদি 0 নয় তাহলে 0 হতে পারবে না, এটা নেগেটিভই হবে। সিন্স জিপি নট ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ জিপিটা হচ্ছে পজিটিভ। ব্যাস, এবার হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। এবার আর এইচ কিউটা কত? এইচ কিউটা এফপি মাইনাস জিপি, এইচ কিউ মাইনাস জি কিউ। এবার এই এফ কিউ মাইনাস জি কিউ, এবার এফ কিউটা কত? 1 1 আর মাইনাস জি কিউ। এবার জি কিউটা যেহেতু 1 নয়, জি কিউটা যেহেতু 1 নয়, তার মানে এটা নিশ্চয়ই তোর এটা পজিটিভ পজিটিভ, হবে তো। ঠিক আছে? সিন্স জি কিউ নট ইকুয়ালস টু 1, 1 মাইনাস জি কিউ, সেটা কিন্তু পজিটিভই থাকবে, ঠিক আছে? কারণ জি কিউটা 1 নয় মানে 1 এর থেকে ছোট, আর 1 এর থেকে ছোট মানে আবার 0 এর থেকেও বড় রয়েছে, তার মানে 1 মাইনাস জি কিউটা হচ্ছে পজিটিভ। তাহলে দিস ইজ পজিটিভ। তাহলে এবার বোলজানো থিওরেম অ্যাপ্লাই করা যাবে। therefore by বোলজানো থিওরেম, বোলজানো কচি থিওরেমও বলতে পারিস, বোলজানো কচি's theorem, there exists P belongs to PQ অথবা QP such that PQ অথবা QP such that H of C equals to 0, this implies FC equal to GC, ঠিক আছে? এরকম ভাবে হয়ে যাবে। আর একটা কেস লাস্টে বলে রাখছি, যে if if GP সেটা যদি 0 হয়ে যেত and GQ বা অর দিয়ে লিখতে পারিস, অর যে কোনো একটা যদি হতো, অর বলতে যে কোনো একটা যদি হতে পারতো, দেন C equals to 0 or 1ই হতো, তাই তো? 0 আর 1 পয়েন্টে কিন্তু সেমটা হতো, বোঝা গেছে? কারণ এফপির ভ্যালুটা হচ্ছে 0, যদি জিপির ভ্যালু 0 হয়ে যায় তাহলে সিটা সেক্ষেত্রে 0। এফ কিউ এর ভ্যালু হচ্ছে 1, যদি জি কিউটা 1 হয়ে যায় তাহলে সেই পয়েন্টে এফ এফ সি আর জি সিরা সেম, অর্থাৎ সিটা সেক্ষেত্রে 1। আর যদি না হয় তার জন্য আমি উপরে প্রমাণটা করলাম, যদি এই দুটোর মধ্যে কোনোটাই না হয় তখন বোলজানো থিওরেম দিয়ে আমরা বলতে পারবো, তাতেও একটা সি পয়েন্ট আমরা অবশ্যই পাবো, যে সি পয়েন্টে তারা দুজন সেম হবে। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে এতটাই থাক, কালকে ক্লাস হবে সকালে। দেখা হচ্ছে সবার, ক্যান্সেল করলাম।